ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। পোস্ট মডার্নিজম পার্ট 2 এই অংশে আমরা পোস্ট মডার্নিজম নিয়ে আলোচনা করছি। পোস্ট মডার্নিজমকে আমি দুটি পার্টে ভাগ করেছি। পার্ট 1-এ এর আগের ক্লাসে আমি পোস্ট মডার্নিজমের যাবতীয় খুঁটিনাটি তথ্যগুলো আলোচনা করেছি। আজকের ক্লাসে পোস্ট মডার্নিজমের পার্ট 2-তে আমরা পোস্ট মডার্নিজমের যে মেজর থিঙ্কার্স এবং তাদের যে কন্ট্রিবিউশনসগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস নাম্বার 18, যেখানে আমরা পোস্ট মডার্নিজমের পার্ট 2 নিয়ে আলোচনা করছি। আশা করছি পার্ট 17 পর্যন্ত সমস্ত পার্টগুলো সবাই ভালোভাবে ক্রনোলজিক্যালি ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই সেই সমস্ত অংশের ভিডিওগুলি আগে দেখে নেবে, তাহলে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের আজকের এই পার্টে পোস্ট মডার্নিজম বুঝতে তোমাদের কারোরই আর কোনো অসুবিধা হবে না। এবং লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এই প্রত্যেকটি ক্লাস আমি একটা সিঙ্গেল প্লেলিস্টে দিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের প্রত্যেকেরই, যারা যারা এই WB সেট এবং UGC নেটের প্রিপারেশন নিচ্ছ, তাদের প্রত্যেকেরই এই সমস্ত ক্লাসগুলো ভেরি ভেরি হেল্পফুল হবে। তো দেখো, এর আগের ক্লাসে আমরা জেনেছি পোস্ট মডার্নিজম কি, পোস্ট মডার্নিজমের ফিচার্স, পোস্ট মডার্নিজম কেন গুরুত্বপূর্ণ, কিসের প্রতিক্রিয়া স্বরূপ পোস্ট মডার্নিজম দেখা গিয়েছিল এবং তার সেই এপিস্টেমোলজিক্যাল শিফট দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা সমস্ত থিঙ্কার্সদেরকে নিয়ে আলোচনা করব এবং তাদের কন্ট্রিবিউশনসগুলো আমরা দেখে নেব। তো সবার প্রথমে আমরা আলোচনা করব ফ্রেডরিক নিৎজেকে নিয়ে বা নিচকে নিয়ে। দেখো, ফ্রেডরিক নিচ বা নিৎজে ছিলেন একজন 19th সেঞ্চুরির দার্শনিক। তবে যদিও তিনি 19th সেঞ্চুরির দার্শনিক ছিলেন, তবুও এই যে পোস্ট মডার্নিজমের তিনি পথ প্রদর্শক ছিলেন। তার সেই সমস্ত যুক্তিবাদ এবং সেই সমস্ত পরম সত্যের ধারণাকে যে চ্যালেঞ্জ করা, এগুলোই কিন্তু পোস্ট মডার্নিজম চিন্তাধারার একটা ভিত্তি রচনা করেছিল। তাই তাকে প্রিকার্সর বলা হয়। যদিও তিনি 19th সেঞ্চুরি থেকে বিলং করেন, তিনিই ছিলেন পোস্ট মডার্নিজমের পথ প্রদর্শক বা পূর্বসূরি। আমরা তার পার্সপেক্টিভিজম দেখতে পাবো। নিৎসে বলেছিলেন যে কোনো পরম সত্য নেই, যা আছে শুধু ব্যাখ্যা। পোস্ট মডার্নিস্টরা এই ধারণাটি গ্রহণ করে বিশ্বাস করেছিলেন যে জগৎকে দেখার কোনো সঠিক পথ নেই, বরং এটা ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। ডেথ অফ গড, নিৎসে কেবল ধর্মের পতন বোঝাননি ডেথ অফ গড বলতে, বরং সেই মহাবিশ্বের কোনো কেন্দ্রীয় অর্থ বা নৈতিক শৃঙ্খলার অনুপস্থিতি, মানে কোনো উপস্থিতিই ছিল না, কোনো কেন্দ্রীয় অর্থ নেই, কোনো নৈতিক শৃঙ্খলা নেই, এটা দেখিয়েছিলেন তিনি। পোস্ট মডার্নিজম মানেই কিন্তু বলেছিলেন কোনো ধর্ম বা কোনো এই মহাবিশ্বের কোনো কেন্দ্রীয় অর্থ নেই। আর এটাই কিন্তু পোস্ট মডার্নিজমের সেই মহাবয়ান বা সেই গ্রেট বা গ্র্যান্ড ন্যারেটিভ সত্যের ধারণাকে সামনে এনে দিয়েছিল। এর থেকেই কিন্তু সেই গ্র্যান্ড ন্যারেটিভস বা সার্বজনীন সত্যের ধারণাটাকে প্রত্যাখ্যান করা হয়েছিল এর উপরে ভিত্তি করেই। এছাড়াও আমরা উইল টু পাওয়ার দেখতে পাবো। নিৎসের মতে মানুষের মূল চালিকা শক্তি হচ্ছে ক্ষমতা। পোস্ট মডার্নিস্ট মিশেল ফুকো এই ধারণাটাকে আরো এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং কিভাবে জ্ঞান এবং সত্য আসলে ক্ষমতার সেই স্ট্রাকচারের মাধ্যমে তৈরি হয় তিনি দেখিয়েছিলেন। জ্ঞান মানেই কি, যে একটা বিশেষ সময়ে ক্ষমতাশালীরা তাদের যে তত্ত্ব বা তাদের দ্বারা সৃষ্টি যেই অর্থ, সেটাকেই জ্ঞান হিসেবে চাপিয়ে দিচ্ছে সমাজে। এছাড়াও আমরা জেনিওলজি দেখতে পাই। নিৎসে প্রথাগত ইতিহাসের বদলে নৈতিকতার উৎস খোঁজার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করেন। পোস্ট মডার্নিস্টরা ইতিহাস এবং সমাজকে বিশ্লেষণ করতে এই জেনিওলজির সাহায্য নিয়েছিলেন বা এই জেনিওলজিকে ব্যাপকভাবে ব্যবহার করেছিলেন। দ্য জেনিওলজি অফ মরালস হচ্ছে নিৎসের লেখা সব থেকে বিতর্কিত এবং প্রভাবশালী বইগুলোর মধ্যে একটি। এটা হচ্ছে 1887-এ এসেছিল। ওয়েস্টার্ন সেই মরালিটির উৎস সন্ধানে জেনিওলজি বা ঐতিহাসিক বিশ্লেষণের পদ্ধতি তিনি এখানে ব্যবহার করেছেন। এই বইটি মূলত 3টে এসের একটা সমষ্টি, যেখানে ভালো ও মন্দ বনাম ভালো ও খারাপ আমরা দেখতে পাই। নিৎসে এখানে 2 ধরনের নৈতিকতার কথা বলেছেন, মাস্টার মরালিটি আর স্লেভ মরালিটি। প্রাচীনকালে শক্তিশালী এবং অভিজাতরা নিজেদের গুণাবলীকে শক্তি, সম্পদ এবং সৌন্দর্য, এই সমস্ত গুণাবলীকে ভালো ও সাধারণ মানুষের বৈশিষ্ট্যকে খারাপ বলতো। আর স্লেভ মরালিটি কি, দুর্বল এবং নিগৃহীতরা যখন শক্তিশালী হতে পারল না, তখন তারা একটা মানসিক প্রতিশোধ নিল। তারা প্রভুদের শক্তিকে মন্দ এবং নিজেদের দুর্বলতা বা নম্রতাকে ভালো হিসেবে প্রচার করতে শিখল। নিৎসে এটাকেই রেসেন্টিমেন্ট বা গভীর বিদ্বেষজাত একটা প্রতিক্রিয়া বলেছেন। এছাড়া আমরা অপরাধবোধ, অন্তরাত্মা এগুলো দেখতে পাই। এখানে তিনি আলোচনা করেছেন কিভাবে মানুষের স্বাভাবিক হিংস্র প্রবৃত্তিগুলো যখন বাইরে প্রকাশ করার সুযোগ মানুষ পায় না, তখন সেগুলো নিজের ভেতরের দিকে ঘুরে যায়। এর ফলে কি জন্ম নেয়? গিল্ট, অপরাধ বোধ, যা মূলত সেই দেনাদার এবং পাওনাদারের মতো সম্পর্কে সম্পর্কিত ছিল। এছাড়া ব্যাড কনসায়েন্স তৈরি হয়, মানুষের নিজের উপর নিজের নিষ্ঠুরতা প্রয়োগ করার একটা মানসিক প্রতিক্রিয়া বা প্রক্রিয়া।
দেখা দেয়। এছাড়া তৃতীয় যে এসেটা ছিল সেটা হচ্ছে কি অ্যাসেটিক আইডিয়ালস। নিচে প্রশ্ন করেছেন কেন মানুষ স্বেচ্ছায় কষ্ট বরণ করে এবং তার মতে মানুষ কষ্টের চেয়ে উদ্দেশ্যহীনতাকে বেশি ভয় পায়। মানে কৃচ্ছ সাধন মানুষকে একটা উদ্দেশ্য দেয় যা তাকে পরম শূন্যতার হাত থেকে রক্ষা করে। তো এই যে বই, এই বইটা পোস্ট মডার্নিজম বা উত্তর আধুনিক দার্শনিকদেরকে শিখিয়েছে কি না সত্য বা নৈতিকতা কোনো শাশ্বত বিষয় নয়, বরং তা ইতিহাস এবং ক্ষমতার একটা দ্বন্দ্বের ফসল। এছাড়াও আমরা তার বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল দেখতে পাই 1886-এ। এই বইটা তার সেই পূর্ববর্তী দাস স্পোক জরথ্রুষ্ট বইয়ের মূল ধারণাকে আরও দার্শনিক এবং যুক্তিপূর্ণভাবে ব্যাখ্যা করে। এটা মূলত মডার্নিজম, খ্রিস্টান ধর্ম এবং প্রচলিত দর্শনের উপর একটা তীব্র আক্রমণ ছিল। নিৎসে মনে করেন প্রাচীনকাল থেকে দার্শনিকরা সত্যের নামে আসলে তাদের নিজস্ব কুসংস্কার এবং ব্যক্তিগত বিশ্বাসকে প্রচার করছেন। তারা নিজেদের পক্ষপাতহীন দাবি করলেও তারা আসলে কিন্তু পক্ষপাত, গোঁড়া, এই সমস্ত কিছুই তারা ছিলেন। এছাড়াও এই বইতে নিচে তার বিখ্যাত সেই তত্ত্বটা তুলে ধরেন যে কোনো সত্য বস্তুনিষ্ঠ বিষয় নয়, আমাদের প্রতিটি জ্ঞানই কোনো না কোনো নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখা যায়। যা একজনের কাছে সত্য অন্যজনের কাছে সেটা ক্ষতিকর হতেই পারে। এছাড়াও তিনি যুক্তি দেন যে ভালো এবং মন্দ কোনো ধ্রুবক বা প্রাকৃতিক নিয়ম নয়, এগুলো মানুষের তৈরি কৃত্রিম ধারণা। একজন প্রকৃত স্বাধীন চিন্তাবিদকে এই সামাজিক সংজ্ঞার বাইরে গিয়ে নিজের মূল্যবোধ নিজেই কিন্তু তৈরি করতে হবে। তিনি দাবি করেন যে জগতের সবকিছুই ধর্ম, দর্শন, এমনকি বিজ্ঞানও আসলে ক্ষমতার আকাঙ্ক্ষার একটা বহিঃপ্রকাশ, আর কিছুই নয়। তিনি খ্রিস্টান ধর্মকে দাসের নৈতিকতা হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে এটা মানুষের শক্তি, সাহসিকতা এবং জীবনমুখী প্রবৃত্তিগুলোকে দমন করে নম্রতা এবং পাপবোধ তৈরি করে, যেটা মানুষকে দুর্বল করে দেয়। তিনি একদল নতুন দার্শনিক বা মুক্ত আত্মার আহ্বান জানিয়েছেন, যারা সাহসী হবে, যারা পুরনো এই সমস্ত জীর্ণ মূল্যবোধ ভেঙে দিয়ে নতুন করে পৃথিবীকে মূল্যায়িত করবে। এই যে তার কি কন্ট্রিবিউশন বলতে আমরা কি পাচ্ছি, ক্রিটিক অফ আইডিয়ালিস্ট মেটাফিজিক্স, খ্রিস্টীয় নৈতিকতার সমালোচনা, অ্যাটাক অন খ্রিস্টিয়ান মরালিটি, কোয়েশ্চেন দ্য ট্রান্সেন্ডেন্টাল অরিজিন অফ ট্রুথ, মরালিটি ইজ কনস্ট্রাক্টেড নট ইউনিভার্সাল। বোঝা গেছে তার চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয়েছিলেন মিশেল ফুকো। জ্ঞান এবং ক্ষমতার সম্পর্ক বিশ্লেষণ তিনি নিৎসেকে অনুসরণ করে করেছেন জ্যাক্স দেরিদা। ভাষার অর্থ ভেঙে ফেলার কাজে নিৎসের সংশয়বাদকে তিনি কাজে লাগিয়েছেন। এছাড়াও গিলস দেলোজ নিৎসের পার্থক্য ও হয়ে ওঠা মানে বিকামিং এর ধারণাকে তিনি গুরুত্ব দিয়েছেন। তাহলে ফুকো, ডেরিডা, দেলোজ ইত্যাদি বা প্রমুখ চিন্তাবিদগণ তার চিন্তাধারায় যথেষ্ট প্রভাবিত হয়েছিলেন। আশা করি ফ্রেডরিক নিৎসেকে নিয়ে সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব একজন প্রখ্যাত পোস্ট মডার্নিস্টকে, যার নাম হচ্ছে জিন ফ্রাঙ্কোইস লয়টার। জন ফ্রাঙ্কোইস লয়টার পোস্ট মডার্নিজমের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার পোস্ট মডার্ন কন্ডিশন সব থেকে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত বই 1979-এর। এছাড়াও দ্য ডিফারেন্ট এবং তার সেই সমস্ত কোর আইডিয়াজের মধ্যে কি কি ছিল, এন্ড অফ গ্র্যান্ড ন্যারেটিভস। তার সব থেকে বিখ্যাত উক্তি আমরা পেয়েছিলাম, পোস্ট মডার্নিজম ইজ ইনক্রেডুলিটি টুয়ার্ডস মেটা ন্যারেটিভস। মেটা ন্যারেটিভের অবসান, তাই না? রিলেশন জ্ঞানের বৈধতার সংকট, দ্য সাবলাইম মানে আনপ্রেজেন্টেবলের উপস্থাপন, ডিফারেন্ট অসামঞ্জস্যপূর্ণ বক্তব্যের সংঘাত। তাহলে এন্ড অফ গ্র্যান্ড ন্যারেটিভসের ক্ষেত্রে আমরা কি কি পাই না, লয়টার মনে করতেন আধুনিক যুগে মানুষ জগৎকে বোঝার জন্য কিছু কিছু বড় বা সার্বজনীন আদর্শের উপরে নির্ভর করে। এগুলোকেই তিনি গ্র্যান্ড ন্যারেটিভ, মেটা ন্যারেটিভ বা সেই মহাবৃত্তান্ত বলেছেন, তাই না? বিশ্বাস করা হতো যে বিজ্ঞান এবং যুক্তির মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। মার্ক্সবাদ কি বিশ্বাস করতো, যে শ্রেণী সংগ্রামের মাধ্যমে একদিন সাম্যবাদ আসবে, আর এনলাইটেনমেন্ট মানে যুক্তি এবং স্বাধীনতার মাধ্যমে মানুষের সার্বিক মুক্তি হবে। তাহলে এই সমাপ্তিটা কেন না, তিনি বলেন যে এই যে পোস্ট মডার্ন যুগে মানুষ এই বড় বড় আদর্শ বা স্পেশাল গল্পের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। তিনি উত্তর আধুনিকতাকে সংজ্ঞায়িত করেছেন মেটা ন্যারেটিভের প্রতি অবিশ্বাস হিসেবে। কারণ কি? কারণ বিশ্বযুদ্ধ, গণহত্যা, পরিবেশগত বিপর্যয় এগুলো কি প্রমাণ করেছে যে অগ্রগতি বা যুক্তি সবসময় ইতিবাচক যে ফল আনবে তা তো নয়। প্রযুক্তি এবং তথ্যের বিপ্লবের ফলে জ্ঞান আর কোনো নির্দিষ্ট লক্ষ্য নয়, জ্ঞান হচ্ছে একটা পণ্য। তাই এর পরিবর্তে বরং মহাবৃত্তান্তের পতনের পরে একটা ছোট ছোট স্থানীয় ন্যারেটিভ বা গল্পেরই গুরুত্ব বেড়েছে। মানে এখানে আর কোনো পরম সত্য নেই। ভিন্ন ভিন্ন গোষ্ঠী, সংস্কৃতি, প্রেক্ষাপটে সত্য এবং যুক্তির ভিন্ন ভিন্ন রূপ হতে পারে। সার্বজনীনতার বদলে বৈচিত্র্য, বহুত্ববাদ এবং স্থানীয় জ্ঞান এখানে বেশি প্রাধান্য পায়। বোঝা গেছে? তাহলে লয়টার বোঝাতে চেয়েছেন যে এখন আর এমন কোনো তত্ত্ব নেই যা দিয়ে পুরো পৃথিবীর সব সত্যকে ব্যাখ্যা করা সম্ভব। জগৎ এখন অনেকগুলো ছোট ছোট বা খণ্ডিত দৃষ্টিভঙ্গির সমষ্টি, তাই এন্ড অফ গ্র্যান্ড ন্যারেটিভস বলা হয়েছে। ডিলিশন কি? লয়টারের দর্শনের ডিলিশন হচ্ছে বৈধতাহীনতা। মানে কি না,
এটা একটা প্রক্রিয়া যেটা বোঝাচ্ছে যার মাধ্যমে আধুনিক যুগের সেই গ্র্যান্ড ন্যারেটিভগুলো তাদের বিশ্বাসযোগ্যতা বা কর্তৃত্বটা হারিয়ে ফেলছে। অর্থাৎ কোনো জ্ঞান বা আদর্শ কেন সত্য বা কেন সঠিক এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা যখন কোনো তত্ত্ব বা থিওরি হারিয়ে ফেলে, তখন সেটাকেই ডিটারমিনিজম বলা হচ্ছে। একসময় বিজ্ঞান নিজেকে বৈধ করার জন্য বড় গল্পের আশ্রয় নিত, যেমন বিজ্ঞানের লক্ষ্য হলো মানুষের মুক্তি। কিন্তু লয়টার দেখিয়েছেন যে বিজ্ঞানের নিজস্ব যুক্তি একসময় এই বড় গল্পগুলোকে প্রশ্নবিদ্ধ করছে। বিজ্ঞান যখন নিজেই নিজেকে বিচার করতে শুরু করছে, তখন সে কি দেখছে যে মুক্তির গল্পগুলো আসলে বৈজ্ঞানিক নয়, এক ধরনের কল্পনা, তাই না? তো পোস্ট মডার্নিজম যুগে সত্য বা ন্যায়ের চেয়ে কার্যকারিতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর কেউ জিজ্ঞেস করছে না যে এটা কি সত্য, বরং জিজ্ঞেস করছে এটা দিয়ে হবেটা কি, তাই না? বাজার মূল্য কত? তো যখন জ্ঞানের লক্ষ্য সত্যের সন্ধান থেকে সরে গিয়ে সেই উৎপাদনশীলতায় পরিণত হচ্ছে, তখন সেই গ্র্যান্ড ন্যারেটিভগুলো তাদের নৈতিক ভিত্তি হারিয়ে ফেলছে, আমরা দেখতে পাই। লয়টার মনে করছেন যে সমাজ আর কোনো বড় নিয়ম মেনে চলছে না, কোনো গ্র্যান্ড ন্যারেটিভ মেনে চলছে না, বরং অনেক ছোট ছোট ল্যাঙ্গুয়েজ গেম বা ভাষার খেলায় বিভক্ত। এক ক্ষেত্রের নিয়ম অন্য ক্ষেত্রে আর খাটে না, ফলে কোনো একটা তথ্য দিয়ে কিন্তু সব কিছুকে বৈধ বা লেজিটিমাইজ করা সম্ভব নয়। তাই ডিলেজিটিমেশন কথাটা বলা হচ্ছে। মানে এই যে বৈধতাহীনতার ফলে কোনো কেন্দ্রীয় ক্ষমতা বা আদর্শ আর মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না। এর ফলে কি জন্ম নিচ্ছে? প্যারালজি, যেখানে মানুষ প্রথাগত নিয়ম ভেঙে ফেলছে, নতুন ধারণা বা ভিন্ন মতের মাধ্যমে স্থানীয়ভাবে নিজেদের মতো করে সত্য খুঁজে নিচ্ছে। তাহলে ডিলেজিটিমেশন কি না? সেই অবস্থা যেখানে সমাজ আর কোনো পরম সত্য বা একক আদর্শে বিশ্বাস করে না, বরং জ্ঞানকে কেবল একটা কৌশল বা পণ্য হিসেবে আলোচনা করে। ঠিক আছে? ক্রাইসিস অফ লেজিটিমেশন ইন নলেজ, ডিক্লাইন অফ ন্যারেটিভস অফ অথরিটি। এরপরে আমরা কি দেখব? দা সাবলাইম। দেখো, লয়টারের দর্শনে সাবলাইম কি না উন্নত মহিমা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারণা। তিনি ইমানুয়েল কান্টের সেই ধারণাকে ভিত্তি করে পোস্ট মডার্নিস্ট প্রেক্ষাপটে এটাকে তিনি ব্যাখ্যা করেছেন। কি ধারণা? না, সাবলাইম হচ্ছে এমন একটা অনুভূতি যেটা আমাদের সাধারণ বুদ্ধি বা কল্পনার সীমানার বাইরে। এটা তখন ঘটে যখন আমরা এমন কিছু অনুভব করি বা দেখি যা এতই বিশাল বা শক্তিশালী বা জটিল যে আমাদের মস্তিষ্ক তা পুরোপুরি গ্রহণ করতে বা ভাষায় প্রকাশ করতে পারে না। তো লয়টারের মতে সাবলাইম হলো এক ধরনের সুখদায়ক যন্ত্রণা, কারণ এটা আমাদের কল্পনা বা বুদ্ধির বিশালতাকে ধরতে না পেরে ব্যর্থ হয়ে যাচ্ছে। আর সুখ কেন? কারণ আমরা বুঝতে পারছি যে আমাদের মধ্যে এমন কিছু চিন্তা করার ক্ষমতা আছে যা আমাদের সীমাবদ্ধ ইন্দ্রিয় বা কল্পনার চেয়েও বড়, তাই না? আর এই যে প্রকাশ যেটা করা যাবে না সেটাকে প্রকাশ করা, এটাই তার দর্শনের মূল পয়েন্ট। তিনি মনে করছেন পোস্ট মডার্নিজম শিল্পের কাজ হচ্ছে এমন কিছুকে তুলে ধরা যা আসলে তথাকথিত শিল্প বা ভাষায় উপস্থাপন করা সম্ভব নয়। মানে মডার্নিজম সেই অভাব বা শূন্যতাকে দুঃখের সাথে দেখছে, আর পোস্ট মডার্নিজম সেই অপ্রকাশযোগ্য বিষয়টাকে কি করছে? সেলিব্রেট করছে। কোনো ধরাবাঁধা নিয়ম বা ফর্ম পোস্ট মডার্নিজম মেনে চলছে না। লয়টারের কাছে সাবলাইম হচ্ছে কোনো বড় সিস্টেম বা গ্র্যান্ড ন্যারেটিভের বিরুদ্ধে একটা প্রতিরোধ। মহাবৃত্তান্তগুলো সব কিছুকে একটা ছকে বাঁধতে চায়, কিন্তু সাবলাইম আমাদের মনে করিয়ে দেয় যে এমন কোনো কিছু আছে যা কোনো ছকে বা সংজ্ঞায় কখনোই বন্দী হবে না বা করা যাবে না। এটা আমাদের বৈচিত্র্য এবং ভিন্ন মতের গুরুত্ব বুঝতে সাহায্য করে। তাই সাবলাইম হচ্ছে সীমার মধ্যেই একটা যেন অসীমতা, তাই না? এটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে জগৎ বা সত্য কোনো একটা নির্দিষ্ট ব্যাখ্যা বা ব্যাকরণে সীমাবদ্ধ নয়, বরং যা আমরা প্রকাশ করতে পারছি না তার মধ্যেই হয়তো আসল সত্য লুকিয়ে আছে। যে প্রেজেন্টেশন অফ আনপ্রেজেন্টেবল, গ্যাপ বিটুইন রিয়েলিটি অ্যান্ড প্রেজেন্টেশন অ্যান্ড আনপ্রেজেন্টেবল। বোঝা গেছে? এরপরে আমরা দেখব ডিফারেন্ট, কনফ্লিক্ট বিটুইন ইনকমেন্সারেবল ডিসকোর্সেস। দেখো, লয়টারের দর্শনের অন্যতম একটা জটিল গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে এই ডিফারেন্ট। তার মতে ডিফারেন্ট হচ্ছে এমন এক ধরনের বিবাদ যেখানে দুটো পক্ষের মধ্যে কোনো সাধারণ মানদণ্ড বা ন্যায় বিচার বা একক নিয়ম নেই। বনাম ডিফারেন্ট, যখন দুই পক্ষের বিবাদ এমন কোনো আইনের মাধ্যমে সমাধান করা সম্ভব যেটা উভয় পক্ষই মেনে নেয়, সেটাকে বলছে লিটার। ডিফারেন্ট হচ্ছে যখন এক পক্ষের ভাষা বা নিয়ম দিয়ে অন্য পক্ষের দাবি বিচার করা অসম্ভব। মানে এখানে কোনো নিরপেক্ষ বিচারক বা সার্বজনীন নিয়ম নেই। ফলে কি হচ্ছে? এক পক্ষের জয় মানে অন্য পক্ষের দাবির উপরে চরম অন্যায় করা হয়ে যাচ্ছে, তাই না? তো লয়টার বলছেন ডিফারেন্টের ক্ষেত্রে একজন ব্যক্তি কেবল ক্ষতিগ্রস্ত বা ড্যামেজ হন না, তিনি ভিকটিম হয়ে যান। কারণ কি? তার যে ক্ষতি হয়েছে তা প্রমাণ করার মতো কোনো ভাষা বা আইন প্রচলিত ব্যবস্থা নেই, তাই না?
যেমন কি ধরো হলোকাস্টের সময় ইহুদিদের আর্তনাদ বা আদিবাসীদের জমির অধিকার যদি আমরা তুলে ধরি, যদি আদালত কেবল লিখিত দলিলের ভিত্তিতে বিচার করে, তবে যার সংস্কৃতিতে দলিলের ধারণাই নেই সে কি বিচার পাবে না, তাই না? সে বিচার পাওয়ার ভাষাটুকুই হারিয়ে ফেলবে। তো লয়টারের মতে ডিফারেন্ট হচ্ছে এমন এক নীরবতা বা অন্যায় যেখানে একজন প্রতিবাদ করার ভাষাটুকুও পায় না, কারণ বিদ্যমান সেই ব্যবস্থার নিয়মগুলো তার প্রতিকূলে থাকে। আমাদের কথা বা যুক্তির পদ্ধতিগুলো এক একটা আলাদা খেলার মতো। ধর্মের ভাষা আর বিজ্ঞানের ভাষা তো এক নয়। যদি বিজ্ঞানের নিয়ম দিয়ে ধর্মকে বিচার করা হতো তবে সেখানে একটা ডিফারেন্ট তৈরি করা হবে, কারণ এক খেলার নিয়ম অন্য খেলায় ঘটে না। তিনি মনে করেন আধুনিক সেই জ্ঞান ন্যারেটিভগুলো সব ভিন্নতাকে একটা নির্দিষ্ট বা সাধারণ নিয়মে বাঁধতে চাইছে, আর ডিফারেন্ট আমাদেরকে সতর্ক করে দিচ্ছে যে সব বিবাদ বা ভিন্ন মতের সমাধান হয় না। জোর করে তাদের মধ্যে ঐক্য আনাচ্ছে, বরং তাদেরকে স্বীকৃতি দেওয়াটা এবং সেটাকে মেনে নেওয়া, সে বৈচিত্র্যতাটাকে মেনে নেওয়াটাই বেশি জোর। তাহলে লয়টারের মতে দর্শনের কাজ হচ্ছে সেই নীরবতাকে ভাষা দেওয়া এবং ডিফারেন্টের অস্তিত্বটাকে স্বীকার করে নেওয়া। বোঝা গেছে? এরপরে আমরা দেখতে পাবো ফ্রেডরিক জেমসন। দেখো, ফ্রেডরিক জেমসন হচ্ছে পোস্ট মডার্নিজমের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি পোস্ট মডার্নিজমকে একটা পুঁজিবাদের একটা বিশেষ স্তরের সাংস্কৃতিক প্রতিফলন হিসেবে দেখেন। এটাকে কোনো শৈল্পিক ধারা হিসেবে তিনি দেখেন না। আমরা 1984 তার বিখ্যাত প্রবন্ধ এবং পরবর্তীতে 1991 প্রকাশিত তার সেই পোস্ট মডার্নিজম অর দ্য কালচারাল লজিক অফ লেট ক্যাপিটালিজম দেখতে পাই। কালচারাল লজিক অফ লেট ক্যাপিটালিজমে তার সেই সাংস্কৃতিক যুক্তিটা কি ছিল? জেমসনের মতে পোস্ট মডার্নিজম হচ্ছে পুঁজিবাদের তৃতীয় স্তরের অর্থাৎ মাল্টি ন্যাশনাল বা লেট ক্যাপিটালিজমের সাংস্কৃতিক প্রকাশ। এর আগে মডার্নিজম ছিল একচেটিয়া পুঁজিবাদের যুগের একটা সংস্কৃতি, আর এখন পুঁজিবাদ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রবেশ করে গেছে, যার ফলে সংস্কৃতি এখন সেই পণ্য হিসেবেই যেন পণ্য উৎপাদনেই যেন মিশে গেছে। প্যাস্টিজ দেখতে পাই আমরা। জেমসন পোস্ট মডার্ন শিল্পের একটা প্রধান বৈশিষ্ট্য হিসেবে প্যাস্টিজকে চিহ্নিত করেছেন। প্যারোডি মানে কি? কোনো কিছুকে অনুকরণ করা এবং হাস্যকর বা ব্যঙ্গ করার জন্য সেটাকে অনুকরণ করা। আর প্যাস্টিজ হচ্ছে মৃত বা লক্ষ্যহীন অনুকরণ, এখানে পুরোপুরি সেই সমস্ত শৈলীগুলোকে জোড়াতালি দিয়ে ব্যবহার করা হবে, কিন্তু তার পেছনে কোনো গভীর ব্যঙ্গ বা সমালোচনা করা হবে না। সেটাই হচ্ছে প্যাস্টিজ। জেমসন মনে করেন যে পোস্ট মডার্নিজম যুগে আমরা ইতিহাসের সাথে প্রকৃত সংযোগ হারিয়ে ফেলেছি। আমরা এখন ইতিহাসকে কেবলই কিছু নস্টালজিয়া বা পুরনো ছবির সমষ্টি হিসেবে দেখি। বর্তমান সমাজ এখন একটা চিরস্থায়ী বর্তমান যেন, তাই না? চিরস্থায়ী বর্তমানে বাস করছে, যেখানে অতীত একটা যেন ফ্যাশন হয়ে গিয়েছে। তো মডার্নিজম যে গভীর মানবিক দুঃখ বা যন্ত্রণাকে ফুটিয়ে তুলতো, পোস্ট মডার্নিজম শিল্পে কিন্তু আবেগ অত্যন্ত অগভীর আমরা দেখতে পাই, সারফেস লেভেলে চলে এসেছে। এখানে বিষণ্ণতা যন্ত্রণার বদলে একটা ফ্র্যাগমেন্টেড উত্তেজনা হিসেবে কাজ করছে। এছাড়াও পুঁজিবাদের এই বিশাল এবং জটিল বিশ্ব ব্যবস্থায় ব্যক্তি নিজেকে হারিয়ে ফেলে। জেমসন মনে করেন আমাদের এমন এক ধরনের শিল্পের প্রয়োজন যা আমাদের এই জটিল ব্যবস্থায় নিজেদের অবস্থান বুঝতে সাহায্য করবে। তিনি এটাকে কগনিটিভ ম্যাপিংও বলেছেন। তাহলে যেখানে লয়টার্ড মহাবৃত্তান্ত বা সেই গ্র্যান্ড ন্যারেটিভের অবসানকে স্বাগত জানিয়েছেন, সেখানে জেমসন কি করেছেন? মার্ক্সবাদকে একটা প্রয়োজনীয় গ্র্যান্ড ন্যারেটিভ হিসেবে ধরে পুঁজিবাদের সমালোচনা করেছেন। বোঝা গেছে? এরপরে আমরা পাবো ইহাব হাসানকে। ইহাব হাসান ছিলেন একজন মিশরীয় বংশোদ্ভূত মার্কিন সাহিত্যতাত্ত্বিক। মূলত সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে পোস্ট মডার্নিজম শব্দটাকে সংজ্ঞায়িত এবং জনপ্রিয় করে তোলার জন্য তিনি হচ্ছেন অন্যতম একজন। 1971 তার ডিসমেম্বারমেন্ট অফ অরফেয়াস এই বইতে তিনি পোস্ট মডার্নিজম মডার্নিজম থেকে পোস্ট মডার্নিজমের সেই উত্তরণকে তিনি থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করেছেন। তিনি মনে করতেন পোস্ট মডার্নিজম কেবল মডার্নিজমের পরের সময় নয়, বরং এটা এক ধরনের মানসিকতা যেটা প্রথাগত শৃঙ্খলা বা রূপকে অস্বীকার করে। তিনি ইনডিটারমিনেন্ট শব্দটা নিয়ে এসেছিলেন। তার মতে পোস্ট মডার্নিজমকে তিনি দুটো শব্দের সমন্বয় হিসেবে ব্যাখ্যা করেছেন, ইনডিটারমিনেসি আর ইমানেন্স, যেটার সংমিশ্রণ হচ্ছে এই যে ইনডিটারমিনেন্স। ইনডিটারমিনেসি হচ্ছে অনিশ্চয়তা। পোস্ট মডার্নিজম সাহিত্যে কোনো নির্দিষ্ট অর্থ বা ধ্রুব সত্য থাকে না, সবকিছুই অস্পষ্ট, খণ্ডিত, আকস্মিক। আর ইমানেন্স হচ্ছে সর্বব্যাপ্ততা। তথ্য প্রযুক্তি এবং চিহ্নের মাধ্যমে সংস্কৃতি এখন আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে মিশে গেছে। এই দুটোর মিলন এই যে ইমানেন্স, IMMANENCE, ইমানেন্স যে সর্বব্যাপ্ততা, আর ইনডিটারমিনেসি INDETER মিনেসি MINANCY, ইনডিটারমিনেসি। ইনডিটারমিনেসি কি? ইনডিটারমিনেসি হচ্ছে অনিশ্চয়তা। এই দুইয়ের মিলনে তৈরি হচ্ছে এমন এক জগৎ যেখানে কোনো কিছুরই স্থির ভিত্তি নেই, সেটাকেই তিনি ইনডিটারমিনেন্স বলেছেন।
তাহলে ইহাব হাসান একটা বিখ্যাত তালিকার মাধ্যমে এই যে মডার্নিজম এবং পোস্ট মডার্নিজমকে ভালোভাবে তাদের পার্থক্যগুলো বুঝিয়েছেন। দেখো, মডার্নিজম নির্দিষ্ট কাঠামো বা তার নির্দিষ্ট স্ট্রাকচার থাকে, আর পোস্ট মডার্নিজমের ক্ষেত্রে আমরা সেই লক্ষ্য দেখতে পাই না, সেখানে সৃজনশীলতা এবং খেলাই হচ্ছে বড় কথা। মডার্নিজমে উচ্চ নিচ ভেদাভেদ আছে, পোস্ট মডার্নিজমে বিশৃঙ্খলতা রয়েছে। আর মডার্নিজম হয় কি দেখতে পাই, নতুন কিছু সৃষ্টি বা গড়া, আর পোস্ট মডার্নিজম আমরা ডিকনস্ট্রাকশন, খণ্ড খণ্ড টুকরো টুকরো করে দেওয়া দেখতে পাই। মডার্নিজমে টোটালাইজেশন দেখতে পাই, সব মিলিয়ে এক করে দেওয়া। পোস্ট মডার্নিজমে আমরা ফ্র্যাগমেন্টেশন দেখতে পাই, ভেঙে টুকরো টুকরো করে দেওয়া। তাহলে হাসান আধুনিক সাহিত্যে সংকটের কথা বলতে গিয়ে সাইলেন্স শব্দটা ব্যবহার করে বলেছেন যে তার মতে ভাষা যখন আর জগৎকে পুরোপুরি প্রকাশ করতে পারে না, তখন সাহিত্যিকরা নীরবতা বা ভাষার সীমাবদ্ধতাকে ব্যবহার করেই তাদের শিল্প প্রকাশ করেন। তিনি সমালোচনার এক নতুন ধারা তৈরি করেছেন, যাকে বলা হচ্ছে প্যারাক্রিটিসিজম। এতে কোনো ধরাবাঁধা নিয়ম বা নিয়মে সাহিত্য সমালোচনা না করে সমালোচনা এবং আত্মজীবনী এবং সংস্কৃতির সংমিশ্রণ ঘটানো হয়। এটা সেই পোস্ট মডার্নিজম বা পোস্ট মডার্নিজমের সেই বৈশিষ্ট্যকে প্রকাশ করে যেখানে উচ্চ সাহিত্য এবং জনপ্রিয় সংস্কৃতির সীমানা মুছে যায়। তাহলে ইহাব হাসানের মতে পোস্ট মডার্নিজম হচ্ছে এমন একটা দৃশ্য যেখানে আমরা পরম সত্য বা সেই সমস্ত বড় স্ট্রাকচারের মায়া ত্যাগ করে টুকরো টুকরো বা খণ্ডতা বা অনিশ্চয়তা বা বৈচিত্র্যটাকেই নিই। লয়েটার যেখানে দর্শনের দিক থেকে এটাকে দেখেছিলেন, হাসান সেটাকে মূলত সাহিত্য এবং সেই শৈল্পিক একটা আঙ্গিক থেকে দেখেছিলেন। এছাড়া আমরা পোস্ট মডার্নিজমের সেই প্রভাবশালী ফরাসি সমাজবিজ্ঞানী দার্শনিককে দেখতে পাই, যিনি ছিলেন জে বডলিয়ার্ড। দেখো, জে বডলিয়ার্ড কে ছিলেন? তিনি একজন ফরাসি সমাজবিজ্ঞানী দার্শনিক। পোস্ট মডার্নিজমের প্রধান পুরোহিত বলা হতো একে, হাই প্রিস্ট বলা হতো। তিনি মূলত মিডিয়া, সমকালীন সংস্কৃতি এবং প্রযুক্তির প্রভাবে আমাদের বাস্তবতা কিভাবে বদলে যাচ্ছে সেটা বিশ্লেষণ করে দেখিয়েছেন। তার সমস্ত বিখ্যাত সেই ধারণাগুলি আমরা পাই সিমুলাক্রা, সিমুলেশন, হাইপার রিয়ালিটি, তাই না? সিমুলাক্রা কি? সিমুলাক্রা হচ্ছে এমন একটা কিছু বা এমন একটা জিনিসের প্রতিলিপি বা কপি যার কোনো আসল বা আদি বা অরিজিনাল অস্তিত্বই নেই। মানে ডিজনিল্যান্ডের সেই মিকি মাউস, এর কোনো বাস্তববাদী রূপ তো নেই, এটা একটা কাল্পনিক চরিত্র তো, তাই না? মানে এটা তো কোনো অরিজিনালকে কপি করে গড়ে ওঠেনি। তো সেই বস্তুই হচ্ছে সিমুলাক্রা। সিমুলাক্রা এমন একটা প্রতিলিপি বা কপি যার কোনো আসল বা আদি বা অরিজিনাল অস্তিত্ব নেই। আর হাইপার রিয়েলিটি কি? হাইপার রিয়েলিটি হচ্ছে এমন একটা অবস্থা যেখানে বাস্তবতা এবং কল্পনার পার্থক্য ঘুচিয়ে দেওয়া হয়েছে। বডলিয়ার্ডের মতে বর্তমান যুগে মিডিয়া বা বিজ্ঞাপনের মাধ্যমে তৈরি করা ছবিগুলো আমাদের সামনে কি হয়, বাস্তবের চেয়েও বেশি সত্য বলে মনে হয়, তাই না? বেশি আকর্ষণীয় বলে মনে হয়, আমরা সেটাকেই সত্যি বলে বিশ্বাস করে নিই। এটা হচ্ছে হাইপার রিয়েলিটি, রিয়েলিটির থেকেও বেশি। সেই টিভি নিউজ বা রিয়েলিটি শো যেগুলো আমরা দেখে সেটাকেই একমাত্র সত্য বলে বিশ্বাস করি, সেটাই হচ্ছে হাইপার রিয়েলিটি। আর বডলিয়ারের তত্ত্বে ডিসিমুলেশন এবং সিমুলেশনের পার্থক্য কোন জায়গায়? সত্যের অস্তিত্ব নিয়ে। ডিসিমুলেশন মানে কি? গোপন করা, ছদ্মবেশ, মানে যেটা আছে সেটা নেই বলে ভান করা। এখানে সত্য এবং মিথ্যার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য থাকে, যেখানে আসল সত্যটাকে ঢেকে রাখা হয়েছে বা লুকিয়ে রাখা হয়েছে। মানে কেউ সুস্থ হওয়া সত্ত্বেও বিছানায় যদি শুয়ে অসুস্থতার ভান করে, এখানে তার সুস্থতাটা কি? একটা নিশ্চিত সত্য যেটাকে সে গোপন করছে। আর সিমুলেশন কি? সিমুলেশন হচ্ছে অনুকরণ, যেটা নেই সেটা আছে বলে ভান করা, মানে অনেক বেশি জটিল এটা। সিমুলেশন বাস্তব এবং কল্পনার মাঝখানের দেওয়ালটাকে ভেঙে দিচ্ছে, এখানে কোনো আসল সত্য অবশিষ্ট থাকছে না, নকলটাই আসল হয়ে দাঁড়াচ্ছে, যেটাকে হাইপার রিয়েলিটি বলেছেন বডলিয়ার্ড। তাহলে কেউ যদি কোনো রোগের উপসর্গগুলো নকল করে, যেমন ওষুধ খেয়ে শরীরের তাপমাত্রা বাড়ানো, তখন ডাক্তারও নিশ্চিতভাবে ধরতে পারে না যে সে আসলেই রোগী নাকি রোগী হওয়ার ভান করছে, রোগী নয়। তো এখানে রোগের লক্ষণগুলো আসল, কিন্তু কোনো জৈবিক ভিত্তি বা কারণ নেই। ফলে কি হয়? সত্য ও মিথ্যার পার্থক্যটা মুছে যায়। এটাই হচ্ছে সিমুলেশন। বোঝা গেছে সিমুলেশন এবং ডিসিমুলেশন পার্থক্য। প্রসেশন অফ সিমুলাক্রা, বডলিয়ার্ডের মতে কি হচ্ছে? এই প্রসেশন অফ সিমুলাক্রা হচ্ছে প্রতিরূপের ক্রমধারা, যেটা একটা প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের তৈরি চিহ্ন বা প্রতীকগুলো ধীরে ধীরে বাস্তবতাকে ধ্বংস করে ফেলে এবং নিজেরাই বাস্তব হয়ে ওঠে। তিনি এটাকে 4টা ধাপে ভাগ করেছেন। বাস্তবের প্রতিফলন, মানে এই ধাপে প্রতীক বা সেই চিত্রটা বাস্তবের একটা বিশ্বস্ত অনুলিপি মাত্র, এটা সত্যকে সরাসরি উপস্থাপন করছে। যেমন ধরো একজনের সাধারণ একটা ফটোগ্রাফ যেটা তার মতোই দেখতে হয়েছে। দ্বিতীয় ধাপ হচ্ছে বাস্তবের বিকৃতি, যেখানে সেই প্রতীকটা বাস্তবতাটাকে আড়াল করছে, বিকৃত করে দিচ্ছে। এটা খারাপ অনুলিপি যা সত্যকে ভুলভালভাবে উপস্থাপন করে, যেমন এডিট করা ছবি।
বা প্রোপাগান্ডা, যেটা কোনো বিষয়কে বাস্তবের চেয়ে অনেক সুন্দর বা ভয়ঙ্কর দেখাচ্ছে। তৃতীয়ত কি বাস্তবের অনুপস্থিতিকে গোপন করা, মানে এই ধাপে সেই প্রতীকটি এমন একটা ভান করছে যেন তার পেছনে কোনো বাস্তব সত্য আছে, কিন্তু আসলে সেখানে কোনো বাস্তব সত্যই নেই, আসল বস্তুই নেই। এটা একটা বিভ্রম তৈরি করছে। যেমন কি ডিজনিল্যান্ড, এটা একটা কাল্পনিক জগৎ হিসেবে নিজেকে তুলে ধরে, যাতে আমরা বিশ্বাস করি যে এর বাইরের জগৎটা অর্থাৎ আমেরিকা আসল। কিন্তু বডলিয়েট মনে করছে বাইরের জগৎটাও আসলে একটা সাজানো নাটক, তাই না? আর কি পিওর সিমুলাক্রাম, মানে এটা শেষ ধাপ, যেখানে সেই প্রতীকটার সাথে বাস্তবের কোনো সম্পর্কই আর থাকছে না। এখানে প্রতীকই আসল সত্য হয়ে দাঁড়াচ্ছে। একে বডলিয়ার্ড হাইপার রিয়েলিটি বলেছে। যেমন সোশ্যাল মিডিয়ার কোনো ইনফ্লুয়েন্সারের জীবন, এমন এক জীবন যেটা বাস্তবে নেই, কিন্তু লক্ষ লক্ষ মানুষ সেটাকেই সত্য বলে অনুসরণ করছে, যার পেছনে কোনো সত্যই নেই। বা আধুনিক যুগের সেই ডিজিটাল মুদ্রা বিটকয়েন, যার পেছনে কোনো সোনা বা কাগজের নোটের সরাসরি ভিত্তিই নেই। তাহলে এই যে প্রক্রিয়ায় আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে সেই যে মানচিত্রটা, মানে সিমুলাক্রাম, আসল ভূখণ্ডের মানে বাস্তবতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অর্থাৎ আসল কি ছিল সেটা আমরা ভুলেই গেছি, নকলটাকেই এখন আমরা পুরো পৃথিবী, বা নকলটাই এখন আমাদের কাছে যেন পৃথিবী হয়ে উঠেছে। সেটাই হচ্ছে এই যে সিমুলাক্রা। বোঝা গেছে? নেক্সট আমরা পাচ্ছি জুরগেন হাবেরমাসকে। ইনি একজন প্রভাবশালী জার্মান দার্শনিক, সমাজবিজ্ঞানী, যিনি ফ্রাঙ্কফুর্ট স্কুলের দ্বিতীয় প্রজন্মের একজন প্রধান স্কলার ছিলেন, যেখানে তিনি বোডলিয়ারের সেই পোস্ট মডার্নিজমের সত্যের মৃত্যু নিয়ে কথা বলেছেন। হাবেরমাস সেখানে যুক্তি, সংলাপ এবং গণতন্ত্রের মাধ্যমে সত্য ও মুক্তির পুনরুদ্ধারের চেষ্টা করেছেন। তার দর্শনের প্রধানত তিনটে স্তম্ভ ছিল: পাবলিক স্পেয়ার বা জনমণ্ডল, থিওরি অফ কমিউনিকেটিভ অ্যাকশন, আর কি লাইফ ওয়ার্ল্ড বনাম সিস্টেম। মানে বোডলিয়ার যেখানে মনে করতেন আমরা সিমুলাক্রামের মায়াজালে বন্দী, হাবেরমাস সেখানে বিশ্বাস করতেন যে যুক্তিনিষ্ঠ সংলাপ বা গণতান্ত্রিক অংশগ্রহণের মাধ্যমে আমরা এই মায়াজাল ছেড়ে আবারও কিন্তু সত্য বা মুক্তির পথে ফিরে আসতে পারি। তার সেই আইডিয়াল স্পিচ সিচুয়েশন বা সংলাপের আদর্শ নিয়মগুলো ছিল তার তত্ত্বের প্রধান ভিত্তি। তাহলে ইনি একজন পোস্ট মডার্নিস্ট ক্রিটিক ছিলেন। এরপরে আমরা পাবো ডেলিউজ এবং গুয়াত্তারি। দেখো, ডেলিউজ এবং গুয়াত্তারি ছিলেন 20th সেঞ্চুরির ফ্রেঞ্চ দর্শনের দুই কিংবদন্তি, যারা প্রথাগত চিন্তাধারা ভেঙে নতুন বিপ্লবী দর্শন তৈরি করেছেন। বডলিয়ার যেখানে বাস্তবতার মৃত্যু নিয়ে কথা বলেন, ড্যালোজ বা ডেলেউজ যাই বলো না কেন, এবং গুয়াত্তারি সেখানে নতুন বাস্তবতা তৈরির উপরে জোর দিয়েছেন। তাদের এই যে অ্যান্টি ওডিপাস বা ইডিপাস, এটা হচ্ছে 20th সেঞ্চুরির দর্শনের একটা বিশাল বিস্ফোরণ। এই বইটা মূলত সিগমন্ড ফ্রয়েডের সেই সাইকো অ্যানালাইসিস এবং পুঁজিবাদের যৌথ ব্যবচ্ছেদ করেছে। আমরা ইডিপাস কমপ্লেক্সের ধারণা পেয়েছিলাম, ইডিপাস কমপ্লেক্সের সমালোচনা এখানে আমরা দেখতে পাবো। দেখো, ফ্রয়েড মনে করতেন মানুষের সব আকাঙ্ক্ষা বা সমস্যা তার শৈশবের বাবা মা সন্তান এই যে ছোট্ট পারিবারিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এই যে ড্যালোজ এবং গুয়াত্তারি এটাকে তীব্র আক্রমণ করেছেন। তাদের মতে এই যে ইডিপাস কাঠামো আসলে মানুষের মনকে শাসন করার একটা অস্ত্র। মনসমীক্ষণ আমাদের বড় বড় সামাজিক এবং রাজনৈতিক আকাঙ্ক্ষাকে ছোট করে কেবল বাবার প্রতি ঘৃণা, মায়ের প্রতি টানে রূপান্তরিত করে ফেলে। একে তারা মনের ওপর এক ধরনের পুলিশি শাসন বলে অভিহিত করেছেন। এখানে আমরা ডিজায়ারাস প্রোডাকশন দেখতে পাই, স্কিজো অ্যানালাইসিস দেখতে পাই, পুঁজিবাদ এবং আকাঙ্ক্ষা দেখতে পাই। তাহলে অ্যান্টি ওডিপাস বা ইডিপাস আমাদের শেখাচ্ছে যে আমাদের ব্যক্তিগত দুঃখ এবং কষ্ট বা আকাঙ্ক্ষাগুলো কেবল আমাদের পরিবারের ভেতরেই নেই, এগুলো সমাজ, রাজনীতি এবং অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানে এই বইটা মেনলি কি বলে না, আকাঙ্ক্ষাকে মুক্ত করো এবং বিপ্লব শুরু করো নিজের মন থেকে। এছাড়াও আমরা তাদের যৌথভাবে লেখা আ থাউজেন্ড লেটোস, যেখানে ক্যাপিটালিজম অ্যান্ড সিজোফ্রেনিয়া সিরিজের দ্বিতীয় খণ্ড ছিল। এটা মানে এটা কোনো সাধারণ বই নয়, এটা ছিল কি না যেন একদম আধুনিক চিন্তা চেতনার একটা টুল বক্স বা যন্ত্রপাতির বাক্স ছিল। এই বইটার গঠন কেমন না, এটা 15টা প্লেটোতে বিভক্ত ছিল বা প্ল্যাটিউতে বিভক্ত ছিল। প্রথাগত যে অধ্যায় থাকে বইতে সেরকম ভাবে এটা ছিল না, এটা 15টা প্ল্যাটিউ বা প্লেটোতে বিভক্ত ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত ক্রমানুসারে পড়ার কোনো বাধ্যবাধকতা এতে নেই, মানে যেখানে যে কোনো জায়গা থেকে পড়া যেতে পারে। এখানে প্রতিটা প্লেটিউ একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে লেখা হয়েছিল, যেমন ধরো ভাষা, সঙ্গীত, রাজনীতি ইত্যাদি, এবং তীব্র গভীরতার সাথে লেখা হয়েছিল এই ক্ষেত্রে। এবং এই বইটা আমাদের শেখায় পৃথিবীকে কেন্দ্র দিয়ে বা ওপর নিচ থেকে না দেখে একটা বিশাল নেটওয়ার্ক বা প্রবাহ হিসেবে দেখতে। এটা একটা নোম্যাডিক বা যাযাবর চিন্তা, যা কোনো নির্দিষ্ট সীমানায় আটকে থাকতে চায়। মানে বোডলিয়ারের সিমুলেশন যেমন আমাদের সবকিছু নকল বলে হতাশ করে দিয়েছিল, ড্যালোজ এবং গুয়াত্তারির এই বইটা আমাদের শেখালো যে কিভাবে সেই নকলের ভেতর থেকে নতুন বাস্তবতা ও সম্ভাবনা তৈরি করা যায়। বোঝা গেছে? এছাড়াও আমরা পোস্ট মডার্নিজম
সাহিত্যে কিছু ফেমিনিস্ট পোস্ট মডার্নিস্টদেরকেও পাই, তবে এদেরকে আমরা ইন ডিটেইল এই ক্লাসে আলোচনা করব না। যখন আমি ফেমিনিজম নিয়ে পড়াবো তখন আমরা এই সমস্ত রাইটারদেরকে নিয়ে আলোচনা করব। যেমন ফেমিনিস্ট পোস্ট মডার্নিস্ট বলতে আমরা জুডিথ বাটলারকে পাই, জেনিফার উইককে পাই, মেরি জো ফ্রাককে পাই। বোঝা গেছে? তাহলে পোস্ট মডার্নিজমে আমরা বিভিন্ন থিঙ্কারকে পেলাম, তাদের কি ওয়ার্কগুলো দেখলাম এবং তাদের কি আইডিয়াগুলোকে দেখতে পেলাম। আমরা নিৎসেকে পেলাম, আমরা লয়টার্ডকে পেলাম, আমরা বডলেয়ারকে দেখতে পেলাম, আমরা এহাব হাসানকে, আমরা ডেলেউজ এবং গুয়াত্তারিকে দেখতে পেলাম এবং আমরা হাবেরমাসকে দেখতে পেলাম। এখানে প্রত্যেকের কি ওয়ার্ক এবং সাথে সাথে তাদের কি আইডিয়াসগুলো নিয়ে আমি একটা টেবিল ড্র করেছি। আশা করছি এই টেবিলটা প্রত্যেকটি নোটস আলাদাভাবে ফলো করার পরে একসাথে একবার রিভিশনের জন্য ভীষণ হেল্পফুল হবে। তাই তোমরা চাইলে এই সমস্ত নোটসগুলো পারচেস করতে পারো। তার জন্য সরাসরি তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও তোমরা আমাদের WB সেট এবং নেটের যে মেম্বারশিপ গ্রুপ সেখানেও জয়েন করতে পারো, সেখান থেকেও তোমরা এই সমস্ত নোটসগুলো কালেক্ট করতে পারো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার উদ্দেশ্যে বানানো WB সেট এবং নেটের প্রিপারেশনের উদ্দেশ্যে এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলো তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে যথেষ্ট হেল্প করবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি পোস্ট মডার্নিজমের উপরে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। দেখা হচ্ছে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এর পরবর্তী ক্লাসে এর পরবর্তী ক্রিটিসিজম।